এভাবে বরবটি রান্না করলে ভাত অথবা রুটি যেটা দিয়ে খাওয়া হয় খুবই চমৎকার লাগে। কিভাবে রান্না করেছি একটু পরেই সব আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রান্নার জন্য সবকিছু মোটামুটি রেডি করে নিয়েছি। প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নেব শুধু লবণ দিয়ে। এদিকে বরবটিগুলো বেছে কুটে ধুয়ে কেটে নিয়েছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এভাবে ঢেকে ঢেকে নেড়ে ছেড়ে আলুগুলিকে খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। আলুগুলি যত সুন্দরভাবে ভাজা হবে রান্নাটাও ততটাই চমৎকার হবে। লাল লাল করে আলুগুলি ভাজা হয়ে গেলে এখন বরবটি দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ আদা জিরা বাটা দিলাম। এইটুকুই মশলা, আর কোনো মশলা দেব না। কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছি, ওগুলি একটু পরে দেব। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, পুড়ে যেন না যায় সেটাও খেয়াল রাখব। এই রান্নাটা এমন দিনে আমার মা প্রায় সময় করতেন, কারণ বাড়ির আঙ্গিনা বা ঘরের আশপাশে বরবটি শিমের গাছ লাগাতেন। অনেক শিম হতো এই সময়। বর্ষাকালে প্রায় সময় বৃষ্টি লেগে থাকতো। তখন আমার মা ভিজে ভিজে গাছ থেকে বরবটিগুলো উঠিয়ে এনে এভাবে আলু দিয়ে রান্না করতেন। গরম ভাতের সাথে খেতে কি যে চমৎকার লাগতো। কোনো কোনো সময় আমরা রুটি দিয়েও খেতাম। আজ ঠিক মা যেভাবে রান্না করেছেন ওভাবেই রান্না করছি। ভালোভাবে সব কিছু কষিয়ে নিয়ে ফোটানো গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করব 4-5 মিনিট। আলুগুলো ভাজার সময়ে সিদ্ধ হয়ে গেছে, আর বরবটি সিদ্ধ হতে তো বেশি সময় লাগবে না। এরই মধ্যে খুব সুন্দর মতো আলু বরবটি সিদ্ধ হয়ে গেছে। আলুগুলি একেবারে গলে গেছে। 4-5টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন ঘুটনি দিয়ে চেপে চেপে আলুগুলো এভাবে একটু ভেঙে দেব। বরবটির রংটাও এখনো সবুজই আছে। বেশিক্ষণ ঢেকে রান্না করলে এই সবুজ রংটা থাকতো না। এবার ফোড়ন দিব। অল্প করেই সরিষার তেল দেব। তেল গরম হলে 3টা শুকনো মরিচ আর গোটা জিরা ফোড়নে দিলাম। ফোড়নটা রেডি হলে আলু বরবটি দিয়ে দেব। কি যে সুন্দর লাগছে দেখতে। কড়াইটা ধুয়ে সামান্য করে একটু জল দেব। তরকারিটা মনে হচ্ছে বেশি শুকিয়ে গেছে। আলু তো ঠান্ডা হলে আরো শুকনো শুকনো হয়ে যাবে। হ্যাঁ, এবার ঠিক আছে। একটু নরম টাইপের থাকবে। বেশি শুকনো হয়ে গেলে
আবার খেতে তেমন ভালো লাগবে না। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে, চুলা অফ করে দেব। বরবটির এই সহজ রান্নাটা একবার এভাবে করে দেখুন। ভাত অথবা রুটির সাথে খুবই চমৎকার লাগবে। রুই মাছের ঝাল রান্না করব। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো মরিচ নিলাম। কড়াই গরম হয়ে গেলে সরিষার তেল দেব। ফোড়নে দিচ্ছি গোটা জিরা। এখন মাছগুলো খুব সুন্দর মতো মাখিয়ে নেব। ফোড়নের উপর দিয়ে দেব একটু কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হোক। বেশি করে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। সব মিলিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ফোড়নের উপর দিয়ে দেব। ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করলাম 3-4 মিনিট। এরই মধ্যে মাছ এবং পেঁয়াজ লালচে হয়ে এক পিঠ ভাজা হয়ে গেছে। ও পিঠটাও এরকম লাল লাল হোক। তারপরেই দেব ফোটানো গরম জল। দারুণ একটা ঘ্রাণও বের হয়েছে। আবারও ঢেকে 2-3 মিনিট রান্না করেছিলাম। পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। মাছগুলিও এপিঠ ওপিঠ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন দেব ফোটানো গরম জল। আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব। চুলার তাপটা একেবারেই কম আছে। 4-5 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখছি রান্নাটা খুব সুন্দর মতো হয়ে গেছে, একেবারে মনের মতো করে। এখনই নামিয়ে নেব। ভাতও হয়ে গেছে। আজকের মতো রান্নাবান্না শেষ। রান্নাঘরে সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে রেখেছি। এরপর ঘরটা মুছে স্নান করে নিলাম। এখন ঠাকুরের পূজার জন্য ফুল তুলসী উঠিয়ে নেব এবং পূজার থালা বাসনগুলো ধুয়ে নেব। বারান্দায় আসলে আমার এদিক সেদিক শুধু তাকাতে ইচ্ছা করে। যেদিকে তাকাই একেবারে খোলা হাওয়া। কি যে ভালো লাগে, মনটাই যেন শীতল হয়ে যায়। কয়দিন যাবৎ অপরাজিতা গাছে অনেকগুলো ফুল ফোটে। এদিকে নয়নতারা গাছেও কয়েকটা করে ফুল ফোটে। মোটামুটি ঠাকুরের পূজাটা সুন্দরভাবে হয়ে যায়। এদিকে কাঁঠালের চারাগুলো দেখুন, দিন দিন শুধু বড় হচ্ছে। একজন প্রিয় দিদি সেদিন কমেন্টস করেছিলেন। তিনি লিখেছেন, কাঁঠাল গাছ তো টবে হয় না, তাহলে এই চারাগুলি কেন টবে লাগিয়ে রেখেছেন? আসলে এই কাঁঠালের চারাগুলি আমার বাবার বাড়ির স্মৃতি। কিছুদিন আগে আমার বৌদি সত্যজিতের কাছে আমাদের জন্য একটা কাঁঠাল পাঠিয়েছিলেন। কাঁঠালটা খুবই সুমিষ্ট, ওনাদের গাছেরই। তো তখন ওখান থেকে 4টা কাঁঠালের আঁটি আমি এখানে লাগিয়ে রেখেছিলাম। কয়েকদিন পর সেই 4টা চারাই গজিয়েছে। এখন ভাবছি আমাদের এক টুকরো জায়গা আছে এখানে, ওই জায়গাটাতে লাগাবো। বর্ষার সিজনটা একটু যাক, তারপরেই ওখানে চারাগুলি লাগাবো। বারান্দার এই জায়গাটা আপনাদেরকে আমি অনেকবার দেখিয়েছি। তারপরও কলকাতা থেকে পিয়াল মুখার্জি গত 2 দিন যাবৎ কমেন্টস করেছেন, লিখেছেন, কাকিমা বারান্দায় যে জায়গাটাতে ঠাকুরের থালা বাসন ধোন ওই জায়গাটা একটু দেখাবেন প্লিজ। আমার কাছে বারান্দা এবং বারান্দার কলটা দেখতে খুব ভালো লাগে। তাই আজ আবারও এই বারান্দার কলটা দেখাচ্ছি। কিভাবে আমি ঠাকুরের থালা বাসন ধুই সেটাও শেয়ার করছি। গতবার বাড়ি থেকে আসার সময় আমাদের জমির মাটি নিয়ে আসছিলাম অল্প একটু। এই মাটির সাথে একটু সার্ফ এক্সেল মিশিয়ে রেখেছিলাম। এটা দিয়ে
ঠাকুরের থালা বাসন মাজি। আরও একটু মাটি সার্ফ এক্সেল মিশিয়ে রান্নাঘরে রেখে দিয়েছি একটা বাটিতে করে। ওটা দিয়ে কাঁসার থালা এবং গ্লাসগুলি মাজি, একেবারে চকচকে হয়ে যায়। পিয়াল মুখার্জি বাবা, তোমাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। খুব সুন্দর একটা কমেন্টস করেছিলে বলে আজ এই জায়গাটা আবারও দেখাচ্ছি। শুধু পিয়াল মুখার্জি নয়, আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা সবাই এই বারান্দাটা পছন্দ করেছিলেন। যারা যারা সব সময় আমাদের ভিডিও দেখেন, আপনাদের সবার কমেন্টসই দেখেছি, আপনারা সবাই এই খোলা বারান্দাটা পছন্দ করেছেন আমাদের মতো। আমার কাছেও খুব ভালো লাগে বারান্দাটা। এখন দিনের 3:30 বাজে, আমরা দুপুরের খাবার খেতে বসবো। সব কিছু টেবিলে এনে রেডি করে রেখেছিলাম, কিন্তু 2টা চামচ আনতে ভুলে গিয়েছি। চামচগুলো নিয়ে আসলাম। লেবু কাঁচামরিচ কেটে রেখেছি, 2টা প্লেটও ধুয়ে উপুড় করে রেখেছি। আমরা মেয়েরা যারা ঘরের কাজ করতে ভালোবাসি এবং ঘরের কাজ করার মতো সুযোগ আছে, আমাদের কিন্তু বসে থাকার একটুও সময় থাকে না। এই দেখুন, সকাল থেকে এই পর্যন্ত 5 মিনিটও মনে হয় বসে থাকি নাই। ঘুম থেকে উঠেই প্রথমে অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম। ঘরটা কোনো রকম ঝাড়ু দিয়ে একটু জলের ছিটা দিয়েছি ঘরের দরজায়। এরপরে রান্নাঘরে গিয়ে রান্নাবান্না সব সেরে নিয়েছি। তারপরে আমাদের জন্য হলুদ বেটেছিলাম, ভিনেগারের জল খেয়েছি বেকিং সোডা দিয়ে। ওইসব করতে করতে অনেক সময় লেগেছে। তারপরেই ঘরের সব কাজ সেরে নিয়ে স্নান পূজা নিক সেরে অল্প কিছুক্ষণ মোবাইলটা হাতে নিয়ে বসে একটু কাজ করেছিলাম। তারপরেই আমাদের জন্য খাবার বেড়ে নিচ্ছি। প্রথমেই একটু নিম পাতার গুঁড়ো নেব। প্রতিদিন নিম পাতা খাওয়া যায় না, একদিন পর পর একদিন খেলে। এই নিম পাতার গুঁড়ো কিভাবে করেছি সবাই শুধু জানতে চান। নিম পাতার গুঁড়ো করা তো একেবারেই সহজ। রোদে শুকিয়েও একেবারে মচমচে করে গুঁড়ো করা যায়। আবার শুকনো খোলায় তেলে বড় একটা কড়াই বা পাতিলে অল্প তাপে নেড়ে 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 একেবারে মচমচে হয়ে গেলে তখন এবার হাত দিয়ে কসলায় গুঁড়ো করি। এরপর ব্লেন্ডারে দিয়েও করা যায় অথবা পাটায় বাটিও করা যায়। আমি পাটায় বাটি করছি। কতদিন ধরে খাইয়ে। আমরা নিম পাতা একদিন পর পর খাই, প্রতিদিন খাই না। উনি গতকাল খেয়েছেন, আমি খাই নাই। আজ আমি খাচ্ছি, উনি খাচ্ছেন না। তবে নিম পাতার গুঁড়ো দিয়ে প্রথম 2-3 গ্রাস ভাত খেতে আমার কাছে খুব ভালো লাগে। স্বাদ হয়েছে না এটা? খুব স্বাদ। নিম পাতার গুঁড়ো করা একেবারে সহজ, অনেকেই প্রশ্ন করেন। ওহ, আগে যে খাইতে আমার মায়ের রান্না করতো ওই রকমই স্বাদ হয়েছে। এরকম বর্ষাকালে বাড়ি ঘরের আশপাশে আঙ্গিনায় বরবটি সিমের গাছ লাগাতো, কি যে সিম হতো। তখন আলু দিয়ে আমার মা এভাবে করে রান্না করত। সেই রকমের চমৎকার হয়েছে।
একবার মনে করছি আলু আর বরবটি ভাজা করব, আলুরেও বরবটির মতো এরকম করে কাটি ভাজা করব। পরে চিন্তা করলাম না, মাঝে রান্না করতে ওইভাবে করব। মরিচগুলো একটু ঝাল আছে, আবার কাঁচা মরিচ। কি যে ফাইন লাগে খাইতে। আগো শুধু মনে কর এটা দিয়ে খাই, এত যে ভালো লাগে। এই সময় বাজারে সবজি পাওয়া যায় না, মনের মতো সবজি পাওয়া যায় না। প্রতিদিন বাইরে যাইতে জিজ্ঞাসা করে কি আনবো, আমি কিছুই বলি না, আমি বলি যে যা দেখবা তাই আনবো। সবজি পছন্দ হয় না, এই কারণে আনে না। এই বরবটিও আনছে যে আছে কয়দিনের, আধা কেজি আনছি লাগে। 2 দিন ভর্তা টর্তা করছি তরকারিতে, ওই মাছে দিলে ভাত তো খাইতে চায় না। না খাই না, ওই মাছের ঝোল আসিল গতকালের, মাছের ঝোলে মাছ 1 পিস আসিল, ঝোলও আসিল একটু বেশি, আবার ইলিশ মাছের ভর্তা আসিল, এমনি এমনি খাইছি। মাছখানে রান্না না, নাহলে না ছোট্ট অন্য অসুবিধা নেই। আচ্ছা একটা জিনিস ছোট্ট বেশি কিনবো। বাপরে উডোস না কা সাদয় নগেন ইয়ে কডাবে কডো গেছে তাইলে খুব ভালো সাধনে কইছি আর কই মু তো আমি তো বুঝি নিছি যে মনে হয় সাধনা। এভাবে মাছ রান্না করলে ভালোই লাগে খেতে, পার্থও পছন্দ করে এই তরকারিটা। পেঁয়াজ একেবারে গলি গেছে, কি স্বাদ। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আজকের 2টা রান্না সহ পুরো পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।